বাজেটে দেশীয় শিল্পকে উৎসাহিত করায় সুযোগ হবে কর্মসংস্থানের। মধ্যবিত্তের নাগালে আসবে বিলাস পণ্য। বাজার দর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। প্রাইস বাড়ে সেই ক্ষেত্রে আমরা আসলে সাফার করি, আর যদি কমে যায় সেটা কিন্তু আসলে আলটিমেটলি আমাদের 2-3 মাসে আমরা সেটা কোনো ইফেক্ট পাই না। যেগুলো আমাদের ফান্ডামেন্টাল জিনিস সেগুলো যদি দাম কমে, এটা আমাদের জন্য সবচেয়ে উপকারী। আমার বাজেট কম আছে, 7,000 টাকা 5,000 টাকা বাজেট আছে, এর মধ্যে টিভি হলে খুবই ভালো হয়। নানামুখী শিল্পকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে সেটা বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান যেমন সৃষ্টি হবে, তেমনি দারিদ্র্য বিমোচনের একটা ভূমিকা থাকবে। কৃষি উপকরণের দাম কমানোর খবরে খুশি কৃষক। কৃষি যন্ত্রপাতি কৃষকদের জন্য প্রায় সহজলভ্য হবে। আমদানি করার যে আমাদের প্রবণতা কমে যাবে এবং আমাদের একটা কৃষি যন্ত্রপাতির স্বনির্ভর কারখানা গড়ে উঠতে পারে। মহামারীকালেও বেড়েছে মেগা প্রকল্পে বরাদ্দ, সবচেয়ে বেশি রূপপুরে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ প্রস্তাবিত বাজেট, মন্তব্য মির্জা ফখরুলের। অন্ধবিদ্বেষে ভালো কিছু দেখতে পায় না বিএনপি, বললেন ওবায়দুল কাদের। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সীমান্ত জনপদে করোনা সংক্রমণ। রাজশাহী অঞ্চলে একদিনে 16 জনের মৃত্যু। দেশে কোভিডের জিনোম সিকোয়েন্সে 80% ভারতীয় ভ্যারিয়েন্ট। এবং খাগড়াছড়ির পাহাড়ি জমিতে বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকির চাষ। প্রতি কেজির দাম বিশ্ববাজারে প্রায় 6,000 টাকা। দেশে করোনার 50টি নমুনার জিনোম সিকোয়েন্স করে 80%ই ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে সংগৃহীত 16টি নমুনার মধ্যে 15টি ভারতীয় ভ্যারিয়েন্ট। এদিকে গত 24 ঘন্টায় উত্তরের সীমান্ত জেলাগুলোতে মারা গেছেন আরও 16 জন। এছাড়া চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণের হার 2 দিনে 27% ঠেকেছে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাজশাহীতে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 16 জন মারা গেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে 9 জন, রাজশাহীর 6 এবং নওগাঁয় 1 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া জেলায় নতুন করোনা শনাক্ত হয়েছেন 65 জন। আক্রান্ত রোগীর চাপ বাড়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। 1 ঘন্টা বাইরে রাখা কষ্টকর, সেখানে 2 দিন পর সিট পেলে আমরা বাঁচাবো কেমনে? 5 দিন হলো তার এখনো কোভিডের স্যাম্পলই নিচ্ছেন না, এভাবে কতদিন বসে থাকবো? তো তারপরে তারা বললো যে আজকে নেওয়ার কথা, তো আজকেও আসেনি। গত কিছুদিন ধরে করোনার প্রকোপটা বৃদ্ধি পাওয়ার পরে মানুষ এত বেশি করোনা রোগী আর হাসপাতালে ভর্তি হচ্ছিল। হাসপাতালে শুধুমাত্র রাজশাহী সিটি বা রাজশাহী জেলার না, প্রায় আশেপাশের 8-10টা জেলা থেকে রোগী আসে। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত 24 ঘন্টায় এ জেলায় 9 জন মারা গেছেন। 156 জনের নমুনা পরীক্ষা করে 105 জনের পজিটিভ এসেছে। জেলায় কোনো আইসিইউ ব্যবস্থা নেই। করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় নওগাঁ সদর পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় চলছে 7 দিনের বিশেষ লকডাউন। গত 24 ঘন্টায় এ জেলায় আরও 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে নওগাঁয় করোনায় মোট 5 জনের মৃত্যু হয়েছে। নিয়ামতপুর কিন্তু আমাদের সেখানে কিন্তু 50%-এর উপরে। তো আমরা নিয়ামতপুরটা এটা আরও জোর করে জোর দেব এবং আমাদের আপনারা দেখেছেন যে নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুরে আমাদের কিন্তু তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। নাটোরে গত 24 ঘন্টায় 125 জনের নমুনা সংগ্রহ করে 37 জনের পজিটিভ এসেছে। শহরে সংক্রমণের হার সবচেয়ে বেশি হওয়ায় 4টি চেকপোস্ট বসিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করছে পুলিশ প্রশাসন। এদিকে দ্রুত সংক্রমণ বাড়তে থাকায় জেলায় পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাটোরে এখনো পিসিআর ল্যাব স্থাপন করা হয়নি, যদিও এটা জরুরি ছিল নাটোরের জন্য। সীমান্তবর্তী জেলা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে উচ্চ ঝুঁকিতে রয়েছে যশোর। একদিনে 234 জনের নমুনা পরীক্ষা করে এ জেলায় 54 জন শনাক্ত হয়েছেন, যা শনাক্তের হারে 23% ঠেকেছে। আগের যশোরে শুধু শহরে করোনা রোগী পাওয়া যেত, এখন গ্রামে গ্রামে ছড়ায় পড়েছে। এদিকে হঠাৎ করেই সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তের হার বেড়ে 27% ঠেকেছে। গত 2 দিনে 188 জনের নমুনা পরীক্ষায় 51 জন পজিটিভ পাওয়া গেছে। এছাড়া গত 24 ঘন্টায় খুলনায় 72 জন, পাবনায় 19 জন এবং মংলায় 10 জন করোনা শনাক্ত হয়েছেন।
মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। করোনার সবশেষ পরিস্থিতি জানাতে চাঁপাইনবাবগঞ্জে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে কোনো ক্রমেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। 2 সপ্তাহের কঠোর লকডাউনের মধ্যে আজ 11তম দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং সবশেষ যে আইইডিসিআর বলছেন যে চাঁপাইনবাবগঞ্জে যে 16টি নমুনা তারা নিয়েছেন, এর মধ্যে 15টি ভারতীয় করোনার যে ভ্যারিয়েন্ট কিন্তু পেয়েছেন, যা খুবই শঙ্কার বিষয়। আমরা রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের যেসব চিকিৎসক আছে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও কিন্তু আসলে এই বিষয়টাতে খুবই আতঙ্কিতগ্রস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যেও কিন্তু এই জিনিসটি জানার পর থেকে এক ধরনের বাড়তি আতঙ্ক কিন্তু দেখা দিয়েছে। আমরা এখন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে আছি। সদর হাসপাতালে মাত্র 19টি এখানে করোনার বেড রয়েছে, যার পুরো সবগুলোতেই কিন্তু আক্রান্ত রোগী ভর্তি আছে। কিছু যখনই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে বা এখান থেকে যখনই অবস্থা হয়ে যায়, বেশিরভাগ রোগী কিন্তু এখানে না এসে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তারা ভর্তি হন। আপনারা জানেন যে সেখানে আইসিইউ সুবিধা রয়েছে, যে কারণে কিন্তু তারা ওখানেই বেশি যান। আমরা কিন্তু আজও দেখেছি চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের কিন্তু 9 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক কিন্তু আমাদের এই বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা আজকেও যে চিত্রটি দেখতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের, সেটি 156 জনের কিন্তু সেখানে নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সেই নমুনা পরীক্ষার মধ্যে কিন্তু আমরা দেখেছি 105 জনই কিন্তু করোনা পজিটিভ হয়েছেন। তারপরেও কিন্তু এই অঞ্চলের অনেক মানুষের ভেতরে কিন্তু সচেতনতার বিন্দু মাত্র নেই। তারা অনেকেই কিন্তু এখনো মাস্ক ব্যবহার করছেন না, সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির যেগুলো বলা হচ্ছে কোনো কিছুই কিন্তু মানছেন না, যে কারণে হয়তো ক্রমেই বেড়ে চলেছে এই সীমান্তবর্তী এই জেলার করোনা পরিস্থিতি। এছাড়াও কিন্তু আমরা দেখেছিলাম যে এটি যেহেতু বন্দর এলাকা, চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য রপ্তানি করা হয়। এই ক্ষেত্রে কিন্তু অনেক ভারতীয় যে চালক আছে তারা বাংলাদেশের প্রবেশ করে বাংলাদেশের যেসব নাগরিক আছে তাদের ভেতরে কিন্তু ঘোরাফেরা করে। এই কারণেও কিন্তু এই করোনার ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে করোনার সর্বশেষ। করোনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী সাইফুর রহমান রকি। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশের সামনে খুলে গেল আরও টিকা পাওয়ার সুযোগ। যুক্তরাষ্ট্র তাদের অব্যবহৃত 2.5 কোটি ডোজ টিকা বিশ্বব্যাপী সরবরাহের ঘোষণা দিয়েছে। চলতি মাসের মধ্যে এই টিকা সরবরাহ করা হবে। এর মধ্যে প্রায় 75% যাবে জাতিসংঘের বৈশ্বিক টিকা সহায়তা কর্মসূচি কোভ্যাক্সে। বিশ্বব্যাপী টিকার জন্য হাহাকার আর দরিদ্র দেশগুলোতে তীব্র সংকট সত্ত্বেও এরই মধ্যে নিজ দেশের প্রায় 70% জনগণকে ভ্যাকসিনের আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। নিজ দেশের সিংহভাগ নাগরিককে টিকাদানের পর এবার বিশ্বব্যাপী 2.5 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দিল হোয়াইট হাউস, যার মধ্যে প্রায় 75%ই যাবে জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচিতে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, যতদিন মহামারী থাকবে ততদিন বিশ্বব্যাপী মানুষের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। পরে ভার্চুয়াল ব্রিফিংয়ে টিকা সরবরাহের বিষয়ে বিস্তারিত জানান হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। আপাতত 2.5 কোটির মধ্যে 1 কোটি 90 লাখ ডোজ টিকা আমরা লাতিন আমেরিকা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকায় সরবরাহ করব। যেসব দেশে করোনার সংক্রমণ বেড়েছে, একই সঙ্গে টিকা সংকট রয়েছে, টিকা সরবরাহের ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার থাকবে সেই সব দেশ। হোয়াইট হাউস আরও জানায় 2.5 কোটি ডোজের মধ্যে বাকি 25% ভ্যাকসিন জরুরি ভিত্তিতে মিত্র রাষ্ট্রগুলোকে সরবরাহ করা হবে। টিকা পাবে অবরুদ্ধ গাজা, পশ্চিম তীর সহ যুদ্ধ কবলিত ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোও। এর আগে জুন নাগাদ বিশ্বব্যাপী প্রায় 8 কোটি ডোজ টিকা সরবরাহের পরিকল্পনার কথা জানিয়েছিল বাইডেন প্রশাসন। তারই অংশ হিসেবে প্রথম ধাপে 2.5 কোটি ডোজ সরবরাহের ছাড়পত্র দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়াও নিজ দেশে তৈরি অ্যাস্ট্রাজেনেকার প্রায় 6 কোটি ডোজ টিকাও ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হবে বলেও অঙ্গীকার করেন বাইডেন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। বাজেট প্রসঙ্গ।
বাজেটের দাম বাড়লে সঙ্গে সঙ্গে বাজারে প্রভাব পড়ে, আর কমলে কার্যকর হতে সময় লাগে বেশ কয়েক মাস। বাজেট পেশের পরদিন এমনই প্রতিক্রিয়া সাধারণ মানুষের। দেশীয় শিল্পকে উৎসাহিত করায় মধ্যবিত্তের নাগালে আসবে এসি, ফ্রিজ সহ অনেক বিলাসপণ্য। আর অর্থনীতিবিদরা বলছেন দেশীয় শিল্পের প্রসারে বাড়বে কর্মসংস্থান। বাজেট এলেই সাধারণ মানুষের আলোচনায় বাজার আর দৈনন্দিন খরচের হিসেব নিকেশ। বাজেট পেশের পরদিনই মধ্যবিত্তের নজর বাজারের দিকে। মহামারীর এই সময়ে একদিকে আয় কমা, অন্যদিকে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দামে নাভিশ্বাস মধ্যবিত্ত নিম্নবিত্ত কি পেল। সরকার এখানে একটা রাখছে, অপশন রাখছে, যেমন মনে করেন আমদানিকৃত জিনিসের দাম বেশি, যেমন ক্যাপসিকাম, মরিচ টরিচ, যেগুলো আমাদের ফান্ডামেন্টাল জিনিস না, সেগুলোর দাম বাড়লে আমাদের কোনো আপত্তি নেই আমরা সাধারণ মানুষ হিসেবে। কিন্তু যেগুলো আমাদের ফান্ডামেন্টাল জিনিস, সেগুলো যদি দাম কমে, এটা আমাদের জন্য সবচেয়ে উপকারী। যদি প্রাইস বাড়ে সেই ক্ষেত্রে আমরা আসলে সাফার করি, কারণ ইফেক্ট হলো কিনা, বাজারটা আদৌ পাস হলো কিনা, সেই ব্যাপারের আগে আমরা বাড়তি প্রাইস গুনতে হচ্ছে। আর যদি কমে যায় সেটা কিন্তু আসলে আলটিমেটলি আমাদের 2-3 মাসে আমরা সেটা কোনো ইফেক্ট পাই না। করোনা ভাইরাস মোকাবেলা করতে গিয়ে এক একটি পরিবারকে সুরক্ষা সামগ্রীর পেছনে খরচ করতে হয়েছে অনেক। টেস্ট ওষুধেও টাকা গেছে দেদারসে। বাজেটে এক্ষেত্রে দিক নির্দেশনা থাকায় স্বস্তি ক্রেতাদের মাঝে। চাকরি নাই, ঘরে বসে আছে, জীবনযাত্রা খুবই খারাপ। এখন ট্রিটমেন্ট করার জন্য ওদের কাছে টাকা নাই। দাম কমালে হয়তো বা এই বাজেটের মধ্যে ওরা ট্রিটমেন্টটা করতে পারবে। স্থানীয় শিল্প পণ্যের জন্য বিশাল কর ছাড় থাকায় টিভি, ফ্রিজ সহ বিলাসবহুল অনেক পণ্যই কেনার সুযোগ পাবে অপেক্ষাকৃত কম আয়ের মানুষ। গৃহস্থালী নানা পণ্যেও আসছে সুযোগ। টিভির দাম কমলে তো আমাদের জন্য খুবই সুবিধা হয়, খুবই ভালো হয়। যার কাছে আমাদের বাজেট কম, আমরা ওই বাজেট অনুযায়ী কিনলাম। প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর হার কমানোর সাথে সাথে বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় অব্যাহত থাকায় স্থানীয় শিল্প উৎসাহিত হবে আর সুযোগ ঘটবে কর্মসংস্থানের। বিভিন্ন রকম শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রয়াস রয়েছে এবং দেশীয় বাজার নির্ভর অনেক শিল্পকে যেমন প্রাধান্য দেওয়া হয়েছে, তেমনি রপ্তানিমুখী শিল্পকেও প্রাধান্য দেওয়া হয়েছে। এতে একদিকে আমাদের শিল্পের বহুমুখীকরণ এবং রপ্তানির বহুমুখীকরণ যেমন হবে, তেমনি এই সকল খাতের বিকাশের মাধ্যমে এতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। বাজেটের সুফল পেতে সঠিক ব্যবস্থাপনার উপর নজর দেওয়ার জোর তাগিদ তাদের। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করোনায় টালমাটাল অর্থনীতিতে কোমর শক্ত করে দাঁড়িয়ে আছে কৃষি। অথচ সার ও বীজ সহ কৃষি উপকরণের দাম বাড়তে থাকায় উৎপাদন খরচ ওঠাতে কৃষকদের নাভিশ্বাস ওঠে। এমন অবস্থায় প্রস্তাবিত বাজেটে কৃষি উপকরণ আমদানিতে কর অব্যাহতি দেওয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রস্তাবনাগুলো ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন কৃষি প্রধান উত্তরের মানুষ। রতন সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম। করোনার এই বিপন্ন সময়টায় উৎপাদনের ধারা শক্ত হতেই ধরে রেখেছেন উত্তরাঞ্চলের কৃষক। এই মহামারীতে সকল খাতে যখন বিপর্যয়, তখন বেঁচে থাকার শক্তি জুগিয়েছে কৃষি। বৈশ্বিক এই সংকট উত্তরণে খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবারের বাজেটে। সার, বীজ সহ কৃষি উপকরণের ভর্তুকি অব্যাহত রাখা ও কৃষি যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে উৎপাদন খরচ ওঠাতে সহজ হবে বলে মনে করছেন উত্তরাঞ্চলের কৃষক। কৃষি যন্ত্রপাতি কৃষকদের জন্য ক্রয় সহজলভ্য হবে। একদিকে শ্রমিক সংকট যেমন নিরসন হবে, সময় সাশ্রয় হবে। সার, বীজ, কীটনাশক, কৃষি সরঞ্জাম সরকার যদি ভর্তুকি অব্যাহত রাখে, তাহলে কৃষকরা কৃষিকাজে চাষাবাদের জন্য মনোযোগী এবং উৎসাহিত বোধ করবে। কৃষক আন্দোলনের নেতারা মনে করছেন এই খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণ প্রক্রিয়াও এগিয়ে যাবে। এই সুযোগটা কাজে লাগিয়ে আমদানি করার যে আমাদের প্রবণতা কমে যাবে এবং আমাদের একটা কৃষি যন্ত্রপাতি স্বনির্ভর কারখানা গড়ে উঠতে পারে। ভর্তুকি অব্যাহত রাখা আর কৃষি উপকরণ আমদানিতে শুল্ক কর কমানোকে ইতিবাচক বললেও বরাদ্দকে অপ্রতুল বলছেন কেউ কেউ। এবারের বাজেটে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে কর ছাড় কিংবা অব্যাহতি এবং কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে 680 কোটি টাকা বরাদ্দ করা হলো, এটা নিশ্চয়ই ইতিবাচক একটা দিক। কিন্তু আমরা মনে করি যে সার্বিকভাবে দেশের কৃষি অর্থনীতির যে প্রয়োজন, সেই প্রয়োজনের তুলনায় এই বরাদ্দ খুবই অপ্রতুল। করোনার অভিঘাতে বিধ্বস্ত অর্থনীতিতে কোমর সোজা করে দাঁড়িয়ে আছে কৃষি। এই সময়ে জাতীয় শ্রমশক্তি 41% থেকে বেড়ে 47% হয়েছে এই খাতে। ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহৎ চাল উৎপাদনকারী দেশ বাংলাদেশ। একইভাবে সবজি উৎপাদনে তৃতীয়, মাছ উৎপাদনে চতুর্থ এবং আম উৎপাদনে সপ্তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ, যেখানে উত্তরাঞ্চলের অবদান সবচেয়ে বেশি।
রতন সরকার, সময় সংবাদ, রংপুর। মহামারীকালে অর্থনীতির ক্ষত সারানোর পাশাপাশি বাজেটে গুরুত্ব পেয়েছে দেশের ভবিষ্যতের রূপরেখা নির্ধারণকারী মেগা প্রকল্পগুলো। পদ্মা সেতু ও রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সহ দ্রুত এগিয়ে যাওয়া প্রকল্পগুলোতে বড় অঙ্ক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে নতুন অর্থ বছরের বাজেটে। ঘোর ক্রান্তিকালেও উন্নয়ন দর্শন বাস্তবায়নে বরাদ্দের টাকা খরচে স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। অতিমারি করোনায় ধুঁকতে থাকা দিনগুলোতে বড় হিসেব যখন টিকে থাকা ভ্যাকসিন বন্দোবস্ত, চিকিৎসার সুব্যবস্থা সহ আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও থমকে যায়নি দেশের চিত্র পাল্টে দেয়া মেগা প্রকল্পগুলো। নতুন অর্থবছরে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। স্বপ্নের পদ্মা সেতুতেও বরাদ্দ বেড়েছে গেল বছরের তুলনায়। বরাদ্দ বেড়েছে কর্ণফুলী নদীতে দেশের প্রথম টানেল নির্মাণ প্রকল্পেও। যোগাযোগ অবকাঠামোর নতুন সক্ষমতা গড়তে কক্সবাজারের রামু থেকে ঘুমধুম সীমান্ত পর্যন্ত ডুয়েল গেজ রেল সংযোগ প্রকল্পটিও সুদৃষ্টি পেয়েছে সরকারের। যমুনা নদীতে রেল সেতু নির্মাণও বরাদ্দ পেয়েছে গতবারের চেয়ে বেশি। জোর দেয়া হয়েছে টেকসই বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প মাতারবাড়িতেও। এছাড়া মেট্রো রেল প্রকল্পে ৪,৮০০ কোটি টাকার পাশাপাশি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পেও বরাদ্দ দেয়া হয়েছে উল্লেখযোগ্য হারে। প্রকল্পকে পূর্ণ অবয়ব দিতে বরাদ্দ দেয়া হয়েছে পায়রা গভীর সমুদ্র বন্দরের আনুষঙ্গিক কাজেও। করোনা চ্যালেঞ্জ মাথায় নিয়েও ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো যথাসময়ে শেষ করার বিষয়ে উচ্চকণ্ঠ বাস্তবায়নকারী কর্মকর্তারা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের শীর্ষ কর্মকর্তা জানালেন, গাফিলতির সুযোগ নেই স্পর্শকাতর এসব স্থাপনায়। মেজর অ্যাক্টিভিটিসগুলি এই বছরই হবে। 16 সেপ্টেম্বর প্রথম ইউনিট রিয়েক্টর প্রেসার ভেসেল ইনস্টলেশন করা হবে। কোভিড পরিস্থিতিতে কোনোদিনই আমাদের কাজ বন্ধ থাকেনি। বর্তমান পরিস্থিতিতে প্রায় প্রতিদিন 25,000 থেকে 26,000 জনবল কাজ করছে মাঠে। নিউক্লিয়ার প্রকল্প বাস্তবায়ন করতে গেলে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই, কারণ এই ধরনের প্রকল্প মনিটরিং এর জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি থাকে। নিকট অতীতে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করা প্রধানমন্ত্রীর সাবেক এই মুখ্য সচিব মনে করেন, স্বচ্ছতা নিশ্চিত করে বরাদ্দ ব্যয় করাই হতে হবে মূল লক্ষ্য। যারা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন তারা টাইম লাইন মেনটেন করে স্বচ্ছতার সাথে নিবিড়ভাবে কাজটি পরিবীক্ষণ করবেন। আমাদেরকে প্রতি মুহূর্তকে অ্যাডজাস্ট করতে হবে। সেই জন্য করোনাকেও মোকাবেলা করতে হবে, উন্নয়ন অগ্রযাত্রাকেও সামনে রাখতে হবে। মেগা প্রকল্পগুলো সময় মতো বাস্তবায়ন করা গেলে সক্ষমতার পাশাপাশি দেশ প্রবৃদ্ধি অর্জনেও এগিয়ে যাবে বলে মত বিশ্লেষকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতেও কমছে না মুঠোফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের খরচ। প্রস্তাবিত বাজেটে টেলিকম সেবায় কমানো হয়নি সম্পূরক শুল্ক কিংবা সিম ট্যাক্স। সুখবর নেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়ও। সব মিলিয়ে প্রস্তাবিত বাজেটকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা। করোনাকালে সামাজিক যোগাযোগ থেকে দাপ্তরিক কাজকর্ম, কেনাকাটা, আর্থিক লেনদেন সবই চলছে মুঠোফোন কিংবা ইন্টারনেটে। ফলে 2021-22 অর্থ বছরের বাজেটে মুঠোফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়। তবে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের উত্থাপিত বাজেটে মুঠোফোন সেবায় নির্ধারিত ভ্যাট এবং সম্পূরক শুল্ক 15% কোনো হেরফের হয়নি। কমানো হয়নি 200 টাকা সিম ট্যাক্সও। ফলে মুঠোফোনে 100 টাকার কথা বলায় 33 টাকা 25 পয়সা এবং ডেটা ব্যবহারে প্রায় 22 টাকা খরচ অপরিবর্তিতই থাকছে। সম্পূর্ণ প্রত্যাহার না করা গেলেও যাতে 5% কমানো হয় সেটি আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু এই বাজেটে সেই সম্পূরক শুল্ক প্রত্যাহারের বিষয়টি আমরা লক্ষ্য করলাম না। এটি অত্যন্ত দুঃখজনক। কর্পোরেট করকে বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা উল্লেখ করে আসছে মুঠোফোন সেবাদাতারা। তবে উত্থাপিত বাজেটে পাবলিকলি ট্রেডেড মোবাইল অপারেটরদের ক্ষেত্রে নির্ধারিত 40% এবং পাবলিকলি ট্রেডেড নয় এমন অপারেটরদের 45% কর্পোরেট কর হার অপরিবর্তিতই রয়েছে। এতে হতাশ মুঠোফোন অপারেটররা। ন্যূনতম কর্পোরেট কর এটা আমাদের অনেক দিনের দাবি। আমরা মনে করি যে এটা সম্পূর্ণভাবে অযাচিত একটা কর, এটাকে যাতে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয়, আমরা এই আশাটা এখনো করছি। যে কোনো পণ্যের উপর সর্বোচ্চ 15% ভ্যাট দিতে হয়। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের দাবি, এই সেবায় এখনও 98 লাখ গ্রাহককে সর্বোচ্চ 20% পর্যন্ত ভ্যাট দিতে হচ্ছে। প্রস্তাবিত বাজেটে আমলে নেওয়া হয়নি বিষয়টি।
প্রান্তিক পর্যায়ের গ্রাহক কিন্তু এখনো 15 থেকে 20% ভ্যাট দিচ্ছে। আমাদের অ্যাসোসিয়েশন ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এনবিআর এর প্রতি যেটা অনুরোধ ছিল, এই 5% ভ্যাটটাকে প্রত্যেকটা লেয়ারে সমভাবে বন্টন করে দেওয়া যেতে পারে বলে আমাদের একটা ধারণা ছিল। খরচ বাড়ছে মুঠোফোনে টাকা লেনদেনে। পাবলিকলি ট্রেডেড MFS প্রতিষ্ঠানের কর্পোরেট কর 32.5% থেকে বাড়িয়ে 40% প্রস্তাব করা হয়েছে এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্পোরেট কর বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে 37%। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 2021-22 অর্থ বছরের বাজেটকে ভাওতাবাজির বাজেট বলে মন্তব্য করেছে বিএনপি। বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই বাজেট দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও হার্ট, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছেন। এই বাজেট বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছে। মানুষের জীবন জীবিকার কথা মাথায় না রেখে কেবলমাত্র অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত জনগণের সাথে এক ধরনের ভাওতাবাজি বা প্রতারণা করা হয়েছে। এখনও তিনি কিন্তু আপনার একেবারেই যে সমস্ত সুস্থ হয়ে গেছেন তা নয়, কিন্তু বিশেষ করে হার্ট, কিডনি, লাংস, এই তিনটা কিন্তু তার ঝুঁকির মধ্যে আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অন্ধ বিদ্বেষে বাজেটে ভালো কিছু দেখতে পায় না বিএনপি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক অনুষ্ঠানে তিনি বলেন, করোনাকালে এত বড় বাজেট দেওয়ায় আবল তাবল বকছে বিএনপি। করোনা সংকটকালীন সময়ে বিনিয়োগ, ব্যবসা ও জনবান্ধব বাজেট ঘোষণা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতা বাড়িয়ে এই বাজেটটি করা হয়েছে করোনা সংকটকালীন একটা বাস্তবধর্মী বাজেট। কথামালার চাতুরি হচ্ছে বিএনপির বাজেট সমালোচনা, তাদের বাজেট বক্তব্য। তারা ভালো কিছু চোখে দেখে না, দিনের আলোতে তারা রাতের অন্ধকার দেখতে পায়। বাজেট বাস্তবায়নে প্রকল্প ও প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সকালে রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার অব্যাহত রাখার উপর জোর দেওয়া হয়। প্রকল্পগুলোকে পরিবীক্ষণ মূল্যায়ন করা সময়ে সময়ে এবং ফল ভিত্তিক মূল্যায়ন করা, এটি একটি, এবং এটা কয়েক মাস অন্তর 3 মাস অন্তর কতখানি অগ্রগতি হলো সেটা একটা, এবং জবাবদিহিতার ব্যবস্থা রাখা, যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে কেন এইগুলো প্রকল্পগুলো বাস্তবায়ন করছে না, এই ধরনের জবাবদিহিমূলক ব্যবস্থা থাকলে এবং তার পাশাপাশি পুরস্কারের ব্যবস্থা, সেটা দুটো একসাথে থাকলে কিন্তু আমাদের এই বাজেট বাস্তবায়ন, আমাদের কর আদায়, রাজস্ব আহরণ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, এগুলো কিন্তু আরও বাড়বে। খাগড়াছড়িতে পাহাড়ের ঢালু জমিতে প্রথমবারের মতো বাগান গড়ে তোলা হয়েছে জাপানি আম মিয়াজাকি বা সূর্য ডিমের। পাহাড়ের আবহাওয়া ও মাটি এ আম চাষের উপযোগী হওয়ায় ফলনও হয়েছে ভালো। কৃষি বিভাগ বলছে, সূর্য ডিম বা মিয়াজাকি রেড ম্যাঙ্গো নামে পরিচিত। বলা হয় এটি বিশ্বের সবচেয়ে দামি আম। প্রতিটির গড় ওজন প্রায় 700 গ্রামের মতো। বিশ্ববাজারে প্রতি কেজির দাম প্রায় $70 বা 6000 টাকা। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গাছের থোকায় থোকায় ঝুলছে রঙিন ফল। প্রথমত দেখে বোঝার কোনো উপায় নেই ফলটি কি। ভিনদেশি ফলটি আসলে আম। দেশে প্রচলিত পাকা আমের রং লাল হয়, তবে এটি পাকলে পুরোটাই হয়ে যায় বেগুনি রঙের। অবশ্য ভেতরের রং ঠিকই লাল। খাগড়াছড়ির মহালছড়িতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 ফুট উঁচু পাহাড়ে বিশ্বের সবচেয়ে দামি জাপানি মিয়াজাকি জাতের আমের বাগান করা হয়েছে। পাহাড়ের ঢালু জমিতে সারি সারি গাছ। 3 বছর পর এক একটি গাছে 30 থেকে 40টি পর্যন্ত আম ধরেছে এবারই প্রথম। প্রতিটির ওজন প্রায় 300 গ্রাম, যদিও এর গড় ওজন 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। জাপানের মিয়াজাকিতে এ আম উৎপন্ন হয় বলে পরিচিতি পেয়েছে স্থানের নামেই। তবে দেশের গবেষকরা নাম দিয়েছেন সূর্য ডিম। স্থানীয় কৃষি উদ্যোক্তা
ফ্লাসিমং চৌধুরী জাপানে ভ্রমণে গিয়ে এ ধরনের আম দেখেন। এরপর দেশের বাইরে থেকে চারা সংগ্রহ করে বাগান করেন। তার দাবি, দেশে এই জাতের আম বাগান এটি প্রথম। পাহাড়ের মাটি এ ধরনের আম চাষের জন্য উপযোগী বলেও জানান তিনি। এটা জাপানে এক জোড়া আমের দাম হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় 2,80,000 টাকা। যারা কনজিউমার আছে ওনারা কিন্তু আমার বাগান থেকে এইগুলো কিন্তু আপনার অনলাইন এবং ফোনের মাধ্যমে ওনারা কালেকশন করে নিয়ে যায়। কৃষক পর্যায়ে এ জাতের আম চাষের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা হর্টিকালচার সেন্টার। হর্টিকালচার সেন্টার থেকে আমরা ভবিষ্যতে আমরা এখান থেকে সায়ান সংগ্রহ করে আমরা মাতৃকা সৃজন করব এবং কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। অন্যান্য ফসলের চেয়ে এ জাতের আম চাষ করে কৃষকরা বেশি লাভবান হতে পারবেন বলে মনে করেন কৃষি গবেষকরা। আন্তর্জাতিক মানের একটি আম, তো সুতরাং এটি বাজারে গেলে এটির দাম পাওয়া যাবে এবং রঙিন আম, যেহেতু ন্যাচারালি প্রাকৃতিকভাবেই রঙিন। জেলার সিন্দুকছড়িতে 2 একর জমিতে শখানেক মিয়াজাকি জাতের আম গাছ লাগানো হয়েছে। এর মধ্যে 40টির মতো গাছে ফল ধরেছে এবার। সময় সংবাদ, খাগড়াছড়ি। ধানের ভরা এই মৌসুমে নওগাঁর মোকামে বেড়ে গেছে চালের দর। প্রকারভেদে কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ চালের দর বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীরা দুষছেন মিলারদের, আর মিলাররা বলছেন ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়ার কারণেই দাম বাড়তি। শহরের কালীতলা এলাকার গৃহিণী সুপিয়া 3 দিন আগে 48 টাকা কেজি কিনেছিলেন চাল। বৃহস্পতিবার বাজারে সেই চালই 52 টাকা কেজিতে কিনতে হয় তাকে। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে বাড়া চালের দরে সুপিয়ার মতো অনেকেই হিসাব মিলাতে পারছেন না সংসারের। গেল সপ্তাহ থেকে নওগাঁর আড়তে হঠাৎ চালের দাম প্রকারভেদে প্রতিমণ 200 টাকা পর্যন্ত বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। আর বাড়তি দরের আঁচ লাগে খুচরা বাজারে। মোটা চালের চেয়ে কেজিতে 5 টাকা বেড়ে এগিয়ে সরু চিকন চাল। আয় তো আমাদের বাড়তিছে না, আমরা সাধারণ মানুষ, এইভাবে আমরা কিনে খাওয়া কি সম্ভব? লকডাউন, গাড়ি চালানোর কামাই হচ্ছে না, তারপরে চালের দাম প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বেশি হয়ে গেছে। লাভ হচ্ছে ব্যবসায়ীদের, আর সাধারণ জনগণের বেশিরভাগই ক্ষতি হচ্ছে। চালের দর বৃদ্ধিতে খুচরা বাজারে কমে গেছে কেনা বেচা, আর এই জন্য চালকল মালিকদের দুষছেন খুচরা বিক্রেতারা। আমরা পাইকারদের কাছে কিনতে গেলে তারা ধানের অজুহাত দেখাচ্ছে, ধানের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা যখন ক্রেতাদের কাছে দাম বেশি যাচ্ছি, তারা বিব্রত হচ্ছে, তারা ঘুরতেছে, বেচা কিনা নেই। হাটে ধানের দর বৃদ্ধি সহ ভোক্তা পর্যায়ে চালের চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে দাবি মিল মালিক নেতার। তারা বলে বারবার যে এটা মিলের দাম বাড়াইছে। আসলে মিলের দাম কিন্তু ওইভাবে বাড়ে না, একবারে 5 টাকা 60 টাকা 4 টাকা বাড়ে না, কিন্তু মিলের বাজারটা আস্তে আস্তে বাড়ে। চালকল মালিক সমিতির তথ্য মতে নওগাঁর আড়ত থেকে গড়ে প্রতিদিন 120 থেকে 150 ট্রাক চাল রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মুন্সিগঞ্জের পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তগুলোতে ইলিশের সরবরাহ বাড়ার পরও দামে চড়া। একদিনে ব্যবধানে কেজিতে ইলিশের দাম বেড়ে গেছে 600 টাকার মতো। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। বর্ষা সামনে, দিন যত যাচ্ছে ইলিশের যোগানো তত বাড়ছে। জেলের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশও ধরা পড়ছে। ছুটির দিনে তাই পদ্মা তীরে ভোরের ইলিশের হাটে ধুম বেচা কেনা। কিন্তু 24 ঘন্টার ব্যবধানে এক লাফে 1200 টাকার বড় ইলিশের দাম ঠেকেছে কেজিতে 1800 টাকা। আর 800 থেকে 900 গ্রামের নতুন ইলিশের দাম হাঁকা হচ্ছে 1400 থেকে 1600 টাকা। ক্রেতা বেশি, বলা হচ্ছে মাওয়া শিমুলিয়ার হোটেলগুলোতে অধিকাংশ ইলিশ কিনে নেয় দামে এমন আগুন। তাই অনেক ক্রেতা ইলিশ না কিনেই ফিরে গেছেন। ঢাকা থেকে আসছে ইলিশ মাছের আশায়, একটা ইলিশ মাছ কিনবো, খুব শখ করে আসছি, কিন্তু যে দাম হাতের নাগালের অনেক বাইরে। অনেক কাস্টমার আছে, অনেক দাম, তারপরে অনেক 1800 থেকে 1600 টাকা কেজি। প্রত্যেকটা হোটেলওয়ালারা আমাদের এখানে মাছ কিনতে আসে, এই কারণে মাছের দামটা একটু বাড়তি। হাটে বেচা কেনার প্রসার বেড়েছে, তাই ইলিশের এই হাটে স্থান সংকুলান হচ্ছে না। যে জায়গা দেওয়া হয়েছে আমাদের, আর 2 বিঘা জায়গা দিলে এই দূর দূরান্ত থেকে যেই ক্রেতাগুলি আসে গাড়ি ঘোড়া নিয়ে, এই গাড়িগুলি পার্কিং করতে পারে। 2 ঘন্টার ভোরের হাটটিতে বেচা কেনা হয় প্রায় কোটি টাকার মাছ। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। প্রায় 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী শিল্প চা। স্বাধীনতার পর চা চাষে জমির পরিমাণের সঙ্গে বেড়েছে উৎপাদনও। আগামীতে চা শিল্প নিয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। শুক্রবার প্রথম জাতীয় চা দিবস উপলক্ষে বাংলাদেশ চা বোর্ড আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব বলেন। পুরনো শিল্প হলেও নতুন উদ্যমেই এগিয়ে যাচ্ছে দেশের চা শিল্প। বৃহত্তর সিলেট অঞ্চল ছাপিয়ে এর চাষাবাদ ছড়িয়েছে দেশের উত্তরাঞ্চলেও। বাড়ছে উৎপাদন, স্বাবলম্বী হচ্ছে স্থানীয় চাষিরা।
পরিসংখ্যান বলছে 2009 সালে দেশে চা চাষের এলাকা ছিল 1,33,642 একর, যা 2020 সালে এসে দাঁড়িয়েছে 1,60,000 একরে। একই সময়ে চা উৎপাদনের পরিমাণ ছিল 6 কোটি কেজি, যা এক যুগের ব্যবধানে 2020 সালে উৎপাদন বেড়ে হয়েছে 9 কোটি 60 লাখ কেজিতে। সবশেষ 2020 সালে চা উৎপাদন হয়েছে 1,650 কোটি টাকার। শুক্রবার বেলুন উড়িয়ে প্রথম জাতীয় চা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দেশে চা শিল্পের সাফল্যের পেছনে রয়েছে সরকারের দূরদর্শী চিন্তার বাস্তবায়ন। একটা সময় আমরা হয়তো 11 মিলিয়ন কেজি এক্সপোর্ট করতে পারবো, আমাদের কনজামশন বেশি হবে, কিন্তু আমার ধারণা সেটা কঠিন হবে। তার কারণ আমাদের দেশের মানুষ তো চা খেতে শুরু করেছে বেশি। অনুষ্ঠানে সব অঞ্চলে চাষযোগ্য এমন 2টি ক্লোন জাত BT22 ও BT23 জাতের চারা অবমুক্ত করা হয় ও ব্যবসায়ীদের হাতে তুলে দেন অতিথিরা। বিশেষ অতিথিদের বক্তব্যে চা গবেষণা ইনস্টিটিউটকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। এ সময় চা শিল্প সংশ্লিষ্টদের স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। শুধু বিটিআর কে শক্তিশালী করলে হবে না, বিটিআর এর ম্যানেজমেন্ট এটা যদি আমরা এককভাবে শুধু সরকারি হিসাবে যদি রাখি, এই বিটিআরআইকে কিন্তু বেশি আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। বাংলাদেশ চা অনুমোদিত আছে, তার যে 967 কোটি টাকার বরাদ্দ বা ব্যয় দেখানো হয়েছে, তার থেকে আমাদেরকে অনতিবিলম্বে যেন আমাদেরকে স্বল্প সুদে এই টাকা ছাড় করা হয়। চা শিল্পের উন্নয়নে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আগামীতে দেশের পাহাড়ি এলাকায় চায়ের চাষাবাদ আরও সম্প্রসারণ করা হবে বলেও জানায় বাংলাদেশ চা বোর্ড। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চীন বিরোধী নীতিতে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার 59 চীনা প্রতিষ্ঠানে মার্কিন বিনিয়োগ নিষিদ্ধ করলেন তিনি। এই নিষেধাজ্ঞার ফলে চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না মার্কিন নাগরিকরা। আগামী 2 আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে এই আদেশ। এদিকে নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনা প্রতিষ্ঠানে নাগরিকদের সব রকম বিনিয়োগ বন্ধ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মোবাইল কোম্পানি হুয়াওয়ে সহ মোট 59টি চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। আগামী 2 আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে এই নিষেধাজ্ঞা। এই তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করা হবে বলেও জানানো হয়। বাইডেনের নতুন নির্বাহী আদেশ মোতাবেক নিষেধাজ্ঞার আওতায় পড়া চীনের প্রতিষ্ঠানগুলোর শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন না কোনো মার্কিন নাগরিক। চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়ান প্রদেশে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী উইঘুর সহ দেশটির নাগরিকদের ওপর নজরদারির খবর প্রকাশের পর বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এই শক্ত পদক্ষেপ নেওয়া হলো। বাইডেনের এমন সিদ্ধান্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিরই সম্প্রসারিত রূপ বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের শাসনামলে চীনের সঙ্গে দেশটির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। বাণিজ্য ও কূটনৈতিক দ্বন্দ্ব সহ নানা কারণে দুই দেশ মুখোমুখি অবস্থানে চলে যায়। দেশ দুটি পাল্টাপাল্টি নিষেধাজ্ঞাও আরোপ করে। এরই পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প চীনের 31টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। বাইডেন সে তালিকা আরও দীর্ঘ করলেন। এদিকে বাইডেন প্রশাসনের পদক্ষেপে ক্ষুব্ধ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় আইন মোতাবেক পাল্টা পদক্ষেপ নেবে বেইজিং। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সীমান্ত জনপদে করোনা সংক্রমণ। রাজশাহী অঞ্চলে একদিনেই 16 জনের মৃত্যু। দেশে কোভিডের জিনোম সিকোয়েন্সে 80% ভারতীয় ভ্যারিয়েন্ট। বাজেটে দেশীয় শিল্পকে উৎসাহিত করায় বাড়বে কর্মসংস্থান। মধ্যবিত্তের নাগালে বিলাসপণ্য। বাজার দর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কৃষি উপকরণের দাম কমানোর খবরে খুশি কৃষক। এবং খাগড়াছড়ির পাহাড়ি জমিতে বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকির চাষ। প্রতি কেজির দাম বিশ্ববাজারে প্রায় 6000 টাকা। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।